ডুপ্লেক্স বাড়িটির সামনে এসে গাড়ি থামালো আকাশ। গাড়ির পাশের সিটে বসে আছে ওরা। চোখে মুখে ভয়, আতঙ্ক, দুশ্চিন্তা সবকিছু একসঙ্গে মিশে এক অদ্ভুত চাপা অস্থিরতা তৈরি করেছে। তার নিঃশ্বাসগুলো যেন বুকের ভেতর আটকে আছে। আকাশ একচিলতে হাসি নিয়ে গাড়ি থেকে নেমে ওরার পাশের দরজাটা খুলে দিল। বের হয়ে আসুন মেম সাহেব, মিষ্টি কণ্ঠে বলল সে। আমার ছোট্ট কুঠিরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আকাশের এমন মধুর আচরণে মুহূর্তের জন্য হলেও ঠোঁটের কোণে একটুখানি হাসির রেখা ফুটে উঠল অরার। কিন্তু সে হাসি ছিল যেন ক্ষণিকের রোদ্দুর, ম্লান, কাঁপা। আকাশ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। অরার হাত ধরে তাকে গাড়ি থেকে নামাতে চায়। সেই বাড়ি দেয়া হাতটার দিকে তাকিয়ে কিছুটা থমকে গেল অরা। মনে হলো যদি আরিশ কোনোভাবে দেখে ফেলে। সেই চিন্তায় বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। গলা শুকিয়ে এলো। আকাশের চোখে কৌতূহল। মেয়েটার মুখে এমন ভয়ার্ত ছায়া কেন? আতঙ্কের গভীরতা আকাশের অভিজ্ঞ চোখে স্পষ্ট। তবু সে কিছুই জিজ্ঞেস করল না। ওরা তাকে কিছুই বলেনি, কেবল ফোন করে বলেছিল নিতে আসতে। আকাশও কোনো কারণ জিজ্ঞেস করেনি। কোনো প্রশ্ন ছাড়াই শুধু নির্ভরতায় গাড়ি নিয়ে চলে এসেছিল খানবাড়ির গেটের সামনে। আকাশ জানে ওরা যদি চায় একদিন নিজেই সব বলবে, তাই সে অপেক্ষা করছে নিশ্চুপ ধৈর্যের সাথে। ওরা, কি হয়েছে? এসো। আকাশের কণ্ঠে উদ্বেগের ছোঁয়া। চমকে উঠে হুঁশে ফেরে ওরা। চারপাশটা যেন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। লম্বা একটা নিঃশ্বাস ফেলে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। নিজের মনেই বারবার বলছে আরিশ এখন অনেক দূরে, সে কিছুতে এখানে আসতে পারবে না, না পারবে না। এই নিজেকে বোঝানোর মধ্যেই ধীরে ধীরে হাত বাড়িয়ে আকাশের হাতে নিজের হাত রাখল ওরা। আকাশ তার সে কাপা হাতটা নরম করে ধরল। চোখে মুখে প্রশান্তির ছাপ, যেন বলতে চায় আমি আছি। হালকা একটা হাসি নিয়ে ওরাকে গাড়ি থেকে নামিয়ে আনলো সে। মাটিতে পা রাখতে ওরা ধীরে ধীরে হাত সরিয়ে নিল। কোনো কথা না বলে চুপচাপ পাশে পাশে হাঁটতে লাগলো দুজন। নীরব দুপুরের ভেতর দিয়ে তারা এগিয়ে চলল ডুপ্লেক্স বাড়িটির সীমানার দিকে। দেলোয়ার ভাই, ওরা কার সঙ্গে গেছে? পরন্ত বিকেলে নরম আলো গেটের কাছে দাঁড়িয়ে আছে আরিশ। তার মুখ থমথমে, চোখে ঘোলা রাগের ছায়া। এলোমেলো চুল, অগোছালো পোশাক অসাবধানেই প্রমাণ করে দিচ্ছে দীর্ঘ সময় ধরে সে শুধু ছুটেই বেরিয়েছে। চোখে মুখে ক্লান্তি, কিন্তু দৃষ্টিতে আগুন। দুপুর থেকে শহরের সম্ভাব্য প্রতিটি জায়গা খুঁজেছে সে। ওরার বাবার বাড়ি, বন্ধু বান্ধবদের বাসা, এমনকি কলেজ অবধি। তবুও কোথাও ওরার কোনো হুদিস পায়নি। যেন মেয়েটা এক নিমিষেই হাওয়া হয়ে গেছে। সেসব দিয়ে হাল ছেড়ে খানভিলায় ফিরেছে সে। ভিতরটা অজানা এক ভয় আর ক্রোধে ভরে আছে। আর এসে গেটের দারোয়ান দেলোয়ারকে চেপে ধরল। দেলোয়ার কিংকর্তব্য বিমূঢ়, ভয়ার্ত চোখে তাকিয়ে আছে আরিশের দিকে। আমি কিভাবে বলবো স্যার? কণ্ঠটা কাঁপছে তার। আমি তো জানি না উনি কার সঙ্গে গেছেন। কেউ এলে নামও বলেননি। আমি তো শুধু গেট খুলেছি। আরিশ দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করার চেষ্টা করছে, কিন্তু শরীর তার কাঁপছে রাগে। মনে পড়ল তামান্না। হ্যাঁ, সে নিশ্চয়ই কিছু জানে। সবসময় তো অরার ছায়ার মতো লেগে থাকে। আর কোনো কথা না বলে দেলোয়ারকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল আরিশ। দরজা খোলা ছিল। তালহা সদ্যই ফিরেছে বাসায়। আরিশকে এমন তেতে উঠে হন্তদন্ত হয়ে ঢুকতে দেখে তালহার চোখে ভীষণ অবাক ভাব। ভাইয়া, কি হয়েছে? এনিথিং রং? কিন্তু কোনো উত্তর নেই। আরিশ কেবল কণ্ঠে বজ্র গর্জন এনে চিৎকার করে উঠল, তামান্না, তামান্না, এদিকে আয়, ফাস্ট। তালহা কেঁপে উঠল। ভাইয়ের এমন রূপ সে সচরাচর দেখে না। যত রাগী হোক, তালহার সঙ্গে এমন তর্জন গর্জন কখনো করেনি সে। ভেতরে ভেতরে একটা অজানা আশঙ্কার জন্ম নিচ্ছে তালহার বুকেও। আরিশের ডাক শুনে নিজের ঘর থেকে প্রায় দৌড়ে বসার ঘরে এলো তামান্না। চেহারায় আতঙ্ক, চোখে বিস্ময়। দরজার চৌকাঠেই দাঁড়িয়ে গেল কয়েক সেকেন্ড আরিশের হাতে ধরা পিস্তল দেখে। ওটা সে চেনে, আগেও দেখেছে। লাইসেন্সধারী অস্ত্র, জানে সে। তবু আজকের পরিস্থিতি একেবারে আলাদা। আজ সেই পিস্তলের হ্যান্ডেলে যেন জমে আছে ক্রোধের আগুন।
আরিশের মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে। তামান্নার মুখ শুকিয়ে এলো, ঠোঁট কাঁপে, গলা দিয়ে শব্দ বেরোয় না। তবে কথা বলতেই হবে, নয়তো আরিশ আরও রাগান্বিত হয়ে যাবে নিশ্চিত। জি ভাইয়া। কণ্ঠটা খুব নিচু, যেন একটা বাতাসও তা ছিন্ন করে ফেলতে পারে। ওরা কোথায় গেছে, কার সঙ্গে? তামান্না একটু পেছনে সরে যায়, চোখ বড় বড় হয়ে গেছে তার। কপাল বেয়ে নেমে আসা ঘামের ফোঁটাগুলো তার ভেতরের অস্থিরতাই জানান দিচ্ছে। কণ্ঠ রুদ্ধ, কথাগুলো জড়িয়ে আছে। আমি জানি না ভাইয়া, ভাবি শুধু বললেন একটু বের হবেন, আমি কিছু জিজ্ঞেস করিনি। আরিশ সামনে পা বাড়ালো এক ধাপ। বাড়িতে সবাই থাকতেও ওরা কিভাবে পালিয়ে গেল? তার চোখ দুটো ঠিক যেন শিকারীর চোখ, ভয় নয়, বরং অন্যদের মধ্যে ভয় ছড়িয়ে দিতে চায় যেন। সাবিহা চুপ করে দাঁড়িয়ে আছে এক কোনায়, ঠোঁট চেপে রেখেছে, ইচ্ছে করছে অনেক কিছু বলতে, ঝাড়ি দিতে, কিন্তু মুখ খোলেনি, অন্তত এখনো না। তালহা কেমন গুটিয়ে আছে, এতক্ষণে সবকিছু তার স্পষ্ট হয়ে গেছে, অন্তত অরার সিদ্ধান্তের ধরনটা। সোফায় বসে থাকা তাসলিমা খাতুন ঠোঁটে বাঁকা হাসি টেনে নিচু স্বরে নিজেই মনে বললেন, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। এখন অন্তত সাবিহার সাথে আরিশের কিছু হওয়ার সম্ভাবনা আছে। তার মুখের সে অতৃপ্ত আত্মতুষ্টি যেন ছায়ার মতো বসে আছে ঘরের প্রতিটি কোণে। তালহা এগিয়ে এসে গলা নরম করে বলল, ভাইয়া ভাইয়া শান্ত হও। দেলোয়ার ভাইকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে দেখো, ভাবি যে গাড়িতে গিয়েছেন কোনোভাবে গাড়ির নম্বর দেখেছিল কিনা, সেই সূত্রে হয়তো। হঠাৎ করে আরিশ থেমে গেল, ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলল তার। তালহা চমকে গেল, এই অদ্ভুত হাসি সে চেনে না। আরিশ মনে মনে কিছু হিসেব করছে। দেলোয়ার তো কিছু একটা বলতে চেয়েছিল, গাড়ির নম্বরের কথা, কিন্তু এখন তার রাগের আগুনে কিছুই মুখ ফুটে বলতে পারেনি বেচারা। চোখ জোড়া হঠাৎ জ্বলে উঠল আরিশের। তালহা, দেলোয়ারকে ডেকে আনো এখনই। ঘরে মুহূর্তে শীতল একটা চাপা স্রোত নেমে গেল, যেন ঝড়ের ঠিক আগের মুহূর্ত। মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই খবরটা শুনেই যেন শরীরটায় হঠাৎ করে ঝাঁকুনি খেয়েছে রোকসানার। বুক ধরফর করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নয়নাও পাশে বসে আছে, চোখে মুখে গভীর দুশ্চিন্তা। মেয়েটা যেন এক লহমায় বড় হয়ে গেছে। অফিস থেকে ফেরার পরপরই সোলাইমান মল্লিক সব শুনেছেন। রোকসানাকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছেন। তার কণ্ঠে ভরসা, শান্ত এক দৃঢ়তা। তুমি ভেঙে পড়ো না রোকসানা, দেখবে ওরা ঠিক ফিরে আসবে, আমি আছি না। একটা সত্যি কথা আছে, প্রকৃত সঙ্গী কেবল সুখে থাকে না, সঙ্গীর দুঃসময় ঢাল হয়ে দাঁড়ায়। সোলাইমান মল্লিক যেন সেই কথারই জীবন্ত উদাহরণ। বিয়ের আগ থেকে আজ পর্যন্ত রোকসানার সমস্ত উত্থান পতনে, টানাপোড়েনে সোলাইমান থেকেছেন তার ছায়াসঙ্গী হয়ে। কখনো হাতটা ধরে পাশে থেকেছেন, কখনো এক বাক্যে মনটা হালকা করে দিয়েছেন। এই মুহূর্তে রোকসানার ভিতরটা তীব্র ভয় আর দুশ্চিন্তায় ভেঙে পড়ছে। সোলাইমানের কণ্ঠটাই তার একমাত্র ভরসা। কি হয়েছে বলো তো ওরা? দুপুর থেকে কিছু খেলেও না। আকাশের কণ্ঠে নরম উদ্বেগ। ঘরটা নিঃশব্দ, কেবল হালকা বাতাসের পর্দা দুলছে। মুখোমুখি বসে আছে আকাশ আর ওরা। আকাশের দৃষ্টি ওরার দিকে নিবদ্ধ, আর ওরার চোখে একরাশ ভয়, হতাশা আর অসহায়তা। আকাশ বাবার একমাত্র ছেলে, মাকে হারিয়েছে খুব ছোট বয়সে। মা হারানোর শোক কেবল বাবার ছায়াতলে এসে শান্ত হয়েছে কিছুটা। তখন থেকে তাদের ছোট্ট সংসার, বাপ আর বেটা। সেই সংসারে আলো হয়ে কাজ করেন লতা খালা। রান্না, ঘরের কাজ সবই তিনি সামলান। ওরার দিকে তাকে আকাশ আবার বলল, কিছু হয়নি বলছো, কিন্তু মুখটা দেখে তো মনে হয় না। এত ভয় কিসের ওরা? তুমি কাঁপছো প্রায়। ওরা মাথা নিচু করে রাখে, চুপচাপ। আকাশ তার নীরবতা বুঝতে পারছে। শোনো, আমি জানি না তোমার স্বামীর সঙ্গে কি হয়েছিল, কি হচ্ছে এখনো, কিন্তু এতটুকু বুঝতে পারছি তুমি সুখী না ওরা। তোমার চোখেই সেই কথা লেখা আছে। আকাশের কণ্ঠ নরম কিন্তু দৃঢ়। ওরার দুচোখ ছলছল করছে, শব্দহীন কান্নার বুদবুদে যেন ভিজে আছে তার চোখের কোণা। ঠোঁট কাঁপছে, কিন্তু কথা বলতে পারছে না। কিভাবে বলবে? কিভাবে সে বলবে যে তার স্বামী আরিশ
একজন খুনি, এক বিকৃত মানসিকতার সাইকো, যার প্রেম মানে দখল, যার ভালোবাসা মানে শারীরিক নির্যাতন। প্রায় রাতে ঘুমের আগে একটাই রুটিন, বৈবাহিক ধর্ষণ। অরার শরীর মন কিছুই যেন তার নিজের ছিল না। এই সত্যি আকাশকে কিভাবে বলবে সে? আকাশ তার নির্জনতা বুঝতে পেরে শান্ত কণ্ঠে বলে, দেখো অরা, আমরা তো বন্ধু, তাই না? বন্ধুদের মাঝে লুকোচুরি থাকার কথা না। আমি যদি তোমার কোনো কাজে আসি তবেই তো বন্ধুত্বের মানে হয়। সে এক হাত বাড়িয়ে অরার মাথায় আলতো করে হাত রাখে, আশ্বাসের মতো স্নেহে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, রনি কল করেছিল, আরিশ নাকি সব জায়গায় তোলপাড় করছে তোমার খোঁজে। এই কথায় যেন বিদ্যুৎ খেলে গেল অরার শরীরে। সে আচমকা নড়ে চড়ে বসে পড়ল, গলা শুকিয়ে এসেছে ভয়ে। যদি এখানে চলে আসে? তার চোখে আতঙ্ক ঝলসে ওঠে। আকাশ শান্ত গলায় বলে, আসলেও কিছু করতে পারবে না ওরা। তুমি চাইলে কেউ তোমাকে জোর করে কোথাও নিয়ে যেতে পারবে না। আমি আছি তোমার পাশে। ওরা তাকিয়ে থাকে আকাশের চোখে। তার ঠোঁটে এক তিক্ত হাসি ফুটে ওঠে, ছায়া আর কান্নার মিশ্রিত। আরিশ নাকি জোর করবে না। তুমি জানো না উনি কেমন? ওরার গলা যেন কান্না চাপা দেওয়ার চেষ্টায় রুদ্ধ। যেমনই হোক, তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে পারবে না। আচ্ছা, তুমি বাবার বাড়ি গেলে কেমন হয়? বাই এনি চান্স তোমার হাজব্যান্ডকে তারা সাপোর্ট করে? ওরা ধীরে ধীরে মাথা নাড়ল। একটাও শব্দ বেরোল না ঠোঁট থেকে। তার চোখের পাতার নিচে লুকালো ভয় আকাশের চোখে স্পষ্ট। সে উঠে দাঁড়ালো। আকাশ উঠে দাঁড়িয়েছে। আকাশ, আমি এখানে থাকবো না। আমি চাই না তোমার সাথে কিছু হোক। আরিশ কেমন আচরণ করতে পারে তুমি জানো না। আকাশ তার কাঁধে হাত রাখল। দূর বোকা, ঝামেলা হবে কেন? রাগ করলে দুটো কথা শুনিয়ে যাবে, এই তো। ওরা কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তার দুপায়ে যেন শক্তি নেই আর। আকাশ তাকে বোঝাতে চায়, কিন্তু ওরার দুঃস্বপ্নের বাস্তবতা সে কল্পনা করতে পারে না। ঠিক তখনই বড়সড় একটা আওয়াজ। দুজনে একসাথে চমকে উঠল। বসার ঘর থেকে এলো আওয়াজটা। ওরার গলা কাঁপছে, নিঃশ্বাস টানা টানা। আকাশ শান্ত গলায় বলল, ভয় পেও না, হয়তো লতা খালা কিছু ফেলে দিয়েছে, চলো দেখে আসি। তারপর ওর হাতটা শক্ত করে ধরল। ওরা কিছু বলল না, কেবল গলা শুকিয়ে গেছে। আকাশের সাথে ধীরে ধীরে পা ফেলল সে। তারা দুজনে করিডোর পেরিয়ে বসার ঘরের মুখে পৌঁছালো। দম আটকে আসা মুহূর্ত। সামনেই দাঁড়িয়ে আছে আরিশ, দেয়ালের পাশে এক ধাপ সামনে। তার চোখ দুটো তীব্র, অস্বাভাবিকভাবে স্থির, মাথায় সামান্য নিচু, ঠোঁট সোজা রেখা, একটা ম্লান ভয়ার্ত নিঃশ্বাস যেন হাওয়ায় জমে আছে। ওরার মুখ কেঁপে উঠল। হাতটা এখন আকাশের হাতে, অথচ এতটাই হতবাক যে হাত সরিয়ে নিতে ভুলে গেছে। আকাশ থমকে গেল। আরিশ ধীরে ধীরে সামনে এগোলো। হামিংবার্ড, ফিরে চলো, আমরা বাসায় যাচ্ছি। আরিশের কণ্ঠে হিমশীতলতা। ওরা শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এই লোক তো সহজে চুপ থাকে না। তার নীরবতা যেন আরো ভয় ধরিয়ে দিচ্ছে। ওরা আপনার সঙ্গে ফিরতে চায় না। আকাশের দিকে তাকালো আরিশ। ঠান্ডা চোখে আপাদমস্তক নজর বুলিয়ে নিল। ওরা তৎক্ষণাৎ আকাশের হাত ছাড়িয়ে কিছুটা দূরে সরে গেল। স্বামী স্ত্রীর কথায় তৃতীয় ব্যক্তির ঢোকা মানা, এটা কেউ শেখায়নি তোমায়? একবার ওরার দিকে তাকালো আকাশ। ওরা ভয়ে কাপা গলায় বলল, আপনি চলে যান, আমি যাব না। হামিংবার্ড, ডোন্ট মেক মি আগ্রি। তুমি জানো আমি রেগে গেলে তা ভালো কিছু হয় না। আরিশের গলায় নীরব হুমকি। আকাশ সেটা বুঝে ওরার হাত শক্ত করে ধরল। চমকে উঠল ওরা। আরিশ তখন তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা। ওরার গা কাটা দিয়ে উঠল। দেখুন, ওরা আপনার সাথে যেতে চায় না, তবু কেন জোর করছেন? আকাশ এক ধাপ এগিয়ে বলল, গলায় স্পষ্ট দ্বিধা আর সাহসের মিশেল। ও তো বলেছে যাবে না। প্লিজ ওরাকে একা থাকতে দিন। আমি ওকে ওর বাবার বাড়ি পৌঁছে দিয়ে আসবো, তারপর ওর ইচ্ছে হলে আপনার কাছে ফিরবে। হঠাৎ কোনো রকম পূর্বাভাস না দিয়ে আরিশ পকেট থেকে পিস্তল বের করে আকাশের কপালে ঠেকালো। লোহার ঠান্ডা মাথা ঠেকাতেই আকাশের দম আটকে এলো। ওরার মুখ ফ্যাকাশে, গলা শুকিয়ে গেছে। আকাশ! এক চিৎকারে সে পিছনে সরে গেল। চোখে আতঙ্ক জমে গেল। প্লিজ আকাশকে কিছু করবেন না। ওরার গলায় কান্না।
গলার স্বর যেন ভেঙে পড়েছে। আরিশ শান্ত ভঙ্গিতে বলল, ওকে ধরতে তো আসিনি আমি, তুমি আমাকে বাধ্য করলে অরা। আকাশ হতবাক, তবু গলা সাহস জড়ায়। আপনি ভুল করছেন, এটা অপরাধ। আপনি জানেন না আপনি কি করছেন। চুপ। আরিশের চোখে আগুন। সে এক পলক দেখল আকাশের দিকে, তারপর ঠিক নিশানা করল। এক নিঃশ্বাসে ট্রিগার টেনে ধরল। একটা বিকট শব্দ। আকাশের হাত দিয়ে রক্ত ঝরতে লাগলো। সে এক পা পিছিয়ে দেয়ালে ধাক্কা খেল। গুলির জ্বালা শরীর ছুঁয়ে ফেলে দিল তাকে। অরা ফ্লোরে বসে পড়ল। কান্নায় গলা আটকে আসছে। হাত দিয়ে মুখ ঢেকেছে সে। দম বন্ধ হয়ে আসছে। আরিশ দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে সে তৃপ্তির হাসি। আমার ছোট্ট পাখিকে যে হাতে স্পর্শ করে, সেই হাতের পরিণতি তো এমনই হওয়ার কথা। আরিশের কণ্ঠে বরফের মতো ঠান্ডা ভয়। হামিংবার্ড, তুমি জানো না, তোমার শরীরের হাওয়া ছুঁয়ে গেলেও সেই হাওয়াটুকু সহ্য করতে পারি না আমি। সেখানে তো আস্ত একটা পুরুষ মানুষ। ওরা ভয়ে কাঁপছে, চোখ অশ্রু ভেজা। আকাশ তার দৃষ্টিতে কষ্ট আর অনুতাপ নিয়ে তাকিয়ে আছে। রক্তে ভেজা হাত চেপে ধরে আছে। আরিশ ধীরে ধীরে এগিয়ে গেল আকাশের দিকে। তার চোখে আগুন না, অন্ধকার, যে অন্ধকারে প্রতিনিয়ত অরা তলিয়ে যাচ্ছে। পরপর কয়েকটা ঘুষি মারল সে আকাশের মুখে। আকাশ চিৎকার করে উঠল। চোখে মুখে ব্যথার ছাপ। সোফায় লুটিয়ে পড়েছে ও। আরিশ, থেমে যান প্লিজ। ওরা সহ্য করতে পারল না, দৌড়ে গিয়ে আকাশের সামনে ঢাল হয়ে দাঁড়ালো। ওকে ছেড়ে দিন আরিশ। ওরার কণ্ঠ দৃঢ়, চোখ মুখে তীব্র অভিমান আর রাগ। আরিশ ভুরু কুঁচকে তাকায়। ওরার চেহারার বদলটা তার নজর এড়ায় না। আমার কলিজায় হাত দিয়েছে সে, তাকে কিভাবে ছেড়ে দেই বলো? আরিশের কণ্ঠ তীক্ষ্ণ, ঠোঁটে বিকৃত এক রকমের রাগী তৃপ্তি। আপনি আর কিছু করবেন না ওকে। ওরা এবার সামনে এসে বুক চিতিয়ে দাঁড়ায়, কিন্তু আরিশ তা না শুনেই আকাশকে আর একটা ঘুষি মারে। এসব আর সহ্য হচ্ছে না ওরার। রাগে দুঃখে ঘৃণায় সে দৌড়ে গিয়ে আরিশের কলার চেপে ধরল। আপনার মতো পশুর সঙ্গে আমি থাকতে চাই না, জানেন কেন? কারণ আপনি মানুষ নন। একটা স্বাভাবিক মানুষ এরকম আচরণ করে না। আরিশ। হঠাৎ করে আরিশের চোখ মুখ বদলে গেল। চোখ জোড়া রক্তবর্ণ, ঠোঁটের কোণে বিকৃত এক অদ্ভুত হাসি। সব মিলিয়ে ওকে এখন ভয়ঙ্কর দেখাচ্ছে। ওরা কিছু বুঝে ওঠার আগেই আরিশ তাকে জাপটে জড়িয়ে ধরল। ছটফট করছে ওরা, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে বারবার, কিন্তু আরিশ শান্ত, অদ্ভুতভাবে শান্ত। তার কপালে গালে ঠোঁটে একের পর এক চুমু এঁকে দিচ্ছে। তারপর আবারও বুকের মাঝে চেপে ধরে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে, একটা অস্বাভাবিক স্বস্তির নিঃশ্বাস। ওরা ভয়ে লজ্জায় কাঁপছে, নিজেকে ছুঁড়ে ফেলতে চাইছে এই আতঙ্ক থেকে, এই অন্ধকার থেকে। চলো বাসায় ফিরি। আরিশের কণ্ঠে দৃঢ়তা। আমি যাব না আপনার সাথে, আপনি শুনতে পাচ্ছেন? ওরা নিজেকে ওর কাছ থেকে কোনো মতে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। ওদিকে আকাশ জ্ঞান হারিয়ে ফেলেছে। আরিশ ঠান্ডা একটা হাসি হাসল। ধীরে ধীরে পিস্তলটা তুলে আকাশের দিকে তাক করল। আতকে উঠল ওরা। কি করছেন আপনি? দেখতে থাকো। আরিশের কণ্ঠে ভয়ঙ্কর নির্লিপ্ততা। আরেকটা খুন করতে যাচ্ছেন? ওরার গলা কেঁপে উঠল। খুন তো আগে করিনি, তবে তোমার জন্য খুনও করতে পারি আমি। আকাশের দিকে তাকে কান্নায় ভেঙে পড়ল ওরা। আরিশ তখন কাউন্টডাউন শুরু করল। 1, 2, থামুন। ওরা চিৎকার করল, চলুন, আমি যাব আপনার সাথে। আরিশের ঠোঁটে তৃপ্তির বিস্তৃত হাসি ফুটে উঠল। এক মুহূর্ত দেরি না করে সে ওরার হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল রক্তাক্ত আকাশ, নির্বাক, নিস্তেজ। আরিশ চলে যেতেই লতা খালা ছুটে এলেন তার দিকে। বসার ঘরে থমথমে নীরবতা। তালহা আর তামান্না মাঝে মাঝে একে অন্যের দিকে তাকাচ্ছে, চিন্তিত, ভীতু। আজ ওরার ভাগ্যে কি আছে কেউ জানে না, কিন্তু ওরা এমন করলো কেন? তালহা কিছুই বুঝে উঠতে পারছে না। আর তামান্না চুপচাপ প্রার্থনা করছে শুধু ওরার জন্য। ডাইনিং টেবিলে বসে সাবিহা অন্যমনস্ক ভঙ্গিতে আঙ্গুর চেবোতে ব্যস্ত। আরিশ যেন রাগের মাথায় ওরাকে গুলি করে বসে, এই ইচ্ছায় যেন ওর চোখে মুখে লেখা। হঠাৎ বাইরে গাড়ির শব্দে থমকে উঠল সবাই। তামান্না বসা থেকে উঠে দাঁড়ালো, তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল। তালহা পর্দার ফাঁক দিয়ে বাইরে উঁকি দিচ্ছে। আরিশ এগিয়ে আসছে, আর পাশে মাথা নিচু করে হাঁটছে ওরা। ওর চোখে জল,
মুখটা ফ্যাকাশে, যেন আত্মার শরীর ছেড়ে বেরিয়ে যেতে চায়। হাতে এক চিলতে কাঁপুনি, শরীরটা নিস্তেজ, যান্ত্রিকভাবে হাঁটছে কেবল। তামান্না দরজার সামনে দাঁড়িয়ে, চোখ আটকে গেছে অরার মুখে। তালহা পেছন থেকে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তোমরা এসেছ? যাক, আলহামদুলিল্লাহ। তালহার কণ্ঠে স্বস্তির মিশ্রণ, কিন্তু আরিশের মুখে বিন্দুমাত্র প্রতিক্রিয়া নেই। চোখে একরকম শূন্য স্থিরতা। সে একটুও না থেমে অরার হাত ধরে সোজা সিঁড়ি বেয়ে দোতলার দিকে রওনা হলো। তালহা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও তামান্নার ঠোঁট ফসকে বেরিয়ে এলো, আল্লাহ ভাবিকে রক্ষা করো, কে জানে আজ কি অপেক্ষা করছে ওর কপালে। মানে? তালহা ঘুরে তাকালো, কণ্ঠ থমথমে। ভাইয়া কি ভাবিকে, মানে ভাবিমাকে মারধর করে? তামান্না? তামান্না কাঁপা চোখে তাকালো ওর দিকে। চুপ করে থাকলে আরও বাজে কিছু ভেবে ফেলবে তালহা, এমন ভাবনার কথাগুলো বেরিয়ে এলো। ভাইয়ার ডাক্তার দেখানো উচিত। তালহা ভাই, আপনি কয়েকদিন থাকুন, সব বুঝে যাবেন। তালহা দীর্ঘশ্বাস ছাড়ল। আরিশের ছোটবেলা বর্তমান, তার অস্থিরতা সম্পর্কে তালহাও একটু আধটু শুনেছে, কিন্তু সমস্যা এত দূর গড়িয়েছে সেটা জানত না। চোখ তুলে সিঁড়ির দিকে তাকালো তালহা। ধীর পায়ে উঠে যাচ্ছে আরিশ, আর পেছনে মৃতপ্রায় পাখির মতো হাঁটছে অরা। ঘরে ঢুকে দরজা ধাক্কা দিয়ে আটকে দিল আরিশ। ওরা চুপচাপ দাঁড়িয়ে, চোখে আজ অদ্ভুত এক জেদ, যেন আগের সেই কুকড়ে যাওয়া অরা আর নেই। ওই ছেলের সঙ্গে কেন গিয়েছিলে হামিংবার্ড? আরিশ দুই হাতে অরার গলা ছুঁয়ে জিজ্ঞেস করলো ধীরে। অরার চোখে চোখ রেখে সোজা সাপটা উত্তর, তোমার কাছে আর থাকতে চাই না। বাবার বাড়ি গেলে আবার জোর করে টেনে আনতে, তাই আকাশের কাছে গিয়েছিলাম। আরিশ এক হাতে তার কোমরে শক্ত করে ধরে ফেলল, আর এক হাতে চিবুক তুলে বলল, তাতে কী লাভ হলো ছোট্ট পাখি? ওরা চোখ নামালো না, ঠান্ডা গলায় বলল, আমার আগে বোঝা উচিত ছিল একজন সাইকোপ্যাথের পক্ষে সব সম্ভব। যে একটা খুন করতে পারে সে আরও অনেক কিছুই করতে পারে। আরশের হাত শক্ত হতে লাগলো, কোমরে চিবুকে ওরা ব্যথা পাচ্ছে, চোখে জল চিকচিক করছে। আমি কাউকে খুন করিনি, চাপা গলায় বলল আরিশ। মিথ্যে বলছেন। এক মুহূর্ত চুপ, তারপর আরিশ ওরার গলায় আলতো করে চুমু খেল। ওরার শরীর শিউরে উঠল ঘৃণায়। আরিশ থেমে থেমে আরও দুবার চুমু খেল, তারপর হঠাৎই তার কাঁধে দাঁত বসালো। ব্যথায় হালকা চেঁচিয়ে উঠল ওরা। কাঁধ থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়ছে। কি দিচ্ছি না তোমাকে? টাকা পয়সা, সেক্স, সময়, আর কি দরকার তোমার? তারপরও আমার নামে মিথ্যে অভিযোগ দিয়ে পালিয়ে গেলে কেন হামিংবার্ড? ওরা আরিশকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ফেলল। আচমকার ধাক্কা দেওয়াতে আরিশও টাল সামলাতে পারেনি। টাকা, সেক্স এসবের বাইরেও মানুষের জীবনে আরও কিছু আছে। আর সময়? কিসের সময়? সারা রাত জোর করে সময় কাটানোর কথা বলছেন? ওরাকে এভাবে কথা বলতে দেখে আরিশের বুকে চিনচিন ব্যথা করছে, মাথাটা কেমন ঝিমিয়ে যাচ্ছে। চোখের সামনে ভাসছে কিছু দৃশ্য। এভাবে আরিশের মা তার বাবার সাথে ঝগড়া করতেন, বিনা কারণে ভদ্রলোককে অপবাদ দিতেন, গলা উঁচিয়ে কথা বলতেন, সব কিছু দেওয়ার পরেও সন্তুষ্ট হতেন না। দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে হঠাৎ করে হিংস্র হয়ে উঠল আরিশ। চোখের পলকে ওরাকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলল। পশুর মতো ঝাঁপিয়ে পড়ল ওরার ওপর। তার ঠোঁট, গলা, বুকে আরিশের কঠিন স্পর্শ সহ্য করতে পারছে না। ওরা ব্যথায় ছটফট করছে কেবল। অ্যাম আই নট এনাফ ফর ইউ? ডু ইউ স্টিল ওয়ান্ট মোর হামিংবার্ড? নাকি দুদিন ছাড় দিয়েছি বলে আকাশের? আরিশের কণ্ঠ থেমে গেল ওরার আচরণে। সে থাপ্পড় মেরেছে আরিশকে। রাগে আর ঘৃণে অন্ধ হয়ে কাজটা করে ফেললেও আরিশের দৃষ্টি এখন ওরার ভেতর কাঁপন ধরিয়ে দিচ্ছে। আরিশের রাগ অনিয়ন্ত্রিত হয়ে উঠল। ওরা কাঁদছে। আরিশ কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। চমকে উঠল ওরা। লোকটা কি করবে এখন? আর রাগের মাথায় সেই বা কী করল? আরিশের গায়ে ওরা হাত তুলেছে। বিছানায় বসে দরজার দিকে তাকিয়ে রইল সে। আরিশ নিশ্চয় আরো ভয়ঙ্কর হয়ে ফিরবে। হলো তাই। মিনিট 5 পর ওরার ঘরে ফিরে এলো আরিশ। তার হাতে হ্যান্ডকাপ, রুমাল। আসন্ন ঘটনা আজ করতে পেরে পিছনে সরে আসতে লাগলো ওরা। আরিশকে আপাতত মানুষরূপী শয়তান মনে হচ্ছে ওরার। কি করছেন? কি করবেন? আরিশ কিছু বলল না। ওরার খুব কাছে এগিয়ে গেল। এসির ভেতরে ওরা ভয়ে ঘামছে, বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, কিন্তু আরিশ চুপচাপ নিজের কাজ করতে অগ্রসর হলো।
অরার হাতের কবজিতে হ্যান্ডকাপ পরিয়ে দিল সে। এই হাত দিয়ে মেরেছ আমাকে, আপাতত 48 ঘন্টা এভাবেই থাকতে হবে তোমাকে। আমি প্রয়োজনে আত্মহত্যা করব, তবু আপনার সাথে থাকবো না। আপনি বদ্ধ উন্মাদ একজন মানুষ। আমার মা কিভাবে পারলো আপনার মতো উন্মাদের সাথে আমাকে বিয়ে দিতে? অরার কণ্ঠে রাগ, ঘৃণা সবকিছুই যেন মিলেমিশে আছে। আরিশের চোখ দুটো শান্ত, তবে লাল হয়ে আছে। অরার কথা শুনতে ইচ্ছে করছে না তার। এই মেয়েটা আজ তাকে নিজের মায়ের দেয়া আঘাতের কথা মনে করিয়ে দিয়েছে। আরিশ রুমাল দিয়ে অরার মুখ বেঁধে ফেলল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা। এভাবে যন্ত্রণা দেওয়ার থেকে মেরে ফেললেও তো পারে। আরিশ শান্তভাবে অরার কোলে মাথা রাখল। সোজা হয়ে শুয়ে অরার মুখের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, তুমিও আমাকে ছেড়ে চলে যাবে হামিংবার্ড? তুমিও আঘাত করলে আমাকে? বলো তো, মানুষকে ধরে রাখে কি? ভালোবাসা, যত্ন, নাকি শুধু টাকা? শারীরিক আর আর্থিকভাবে সবটুকু দিতে চেয়েছি তোমায়, তবুও কেন যেন হারিয়ে ফেলছি। বলো না, কি করলে তুমি থাকবে আমার পাশে? আরিশকে এমন ভাঙা নিঃসঙ্গ দেখেনি ওরা আগে কখনো। কিছুটা হতচকিত হয়ে গেছে মেয়েটা। কি বলবে, কি করবে বুঝে উঠতে পারছে না। আরিশ একটু থেমে আবার বলতে লাগলো, জানো হামিংবার্ড, আমি ভালোবাসায় বিশ্বাস করি না। আমার কাছে সব কিছুই চাহিদা দিয়ে মাপা হতে পারে। সেটা আর্থিক, মানসিক কিংবা শারীরিক। সব কিছুর ভেতরে একটা প্রয়োজন লুকিয়ে থাকে। এই যে তোমার সঙ্গে জেদ ধরি, রাগ করি, তবুও কেমন একটা অনুভব হয় ভেতরে। কেন হয় নিজেই জানি না। ওরা কিছু বলতেও পারছে না। হাত বাঁধা, মুখও। শুধু আরিশের আধা পাগলের মতো কথাগুলো শুনে যাচ্ছে। একটু আধটু মায়া লাগছে ভদ্রলোকটার জন্য, কারণ এই মুহূর্তের আরিশ অন্য সময়ের আরিশ থেকে একদম আলাদা। আরিশ ওরার দিকে দৃষ্টিপাত করল। ওরা নিষ্পলক চোখে তাকিয়ে আসছে তার দিকে। মুচকি হাসলো আরিশ। কথা বলতে চাও? ওরা মাথা নাড়ালো। আরিশ শোয়া থেকে উঠে বসলো। তারপর ওরার মুখ থেকে রুমালটা সরিয়ে দিয়ে ওরার তার কোলেই মাথা রাখল। এতক্ষণ মুখ বাঁধা থাকার ফলে ওরা কিছুক্ষণ ঘন ঘন নিঃশ্বাস ফেলল। আমার সাথে থাকবে না হামিংবার্ড? চোখে চোখ রেখে নিচু স্বরে শুধালো আরিশ। ওরা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। কত মায়া নিয়ে জিজ্ঞেস করছে লোকটা। চোখে অসহায়ত্ব, কণ্ঠে হারিয়ে ফেলার আকুতি। বাচ্চাদের মতো কেমন কেমন করে তাকিয়ে আছে সে। ওরা দোটানায় পড়ে গেল। এই কঠিন পাগলাটে পুরুষটির মধ্যে একটা শিশু সুলভ মানুষ আছে। আরিশ ভুরু উঁচিয়ে ইশারায় আবারও জিজ্ঞেস করল। ওরা ভাবনার অতলে তলিয়ে যাচ্ছে। কি বলবে সে? মায়ের কাছে যতটুকু শুনেছিল আরিশের ছোটবেলা খুব খারাপভাবে কেটেছে, সেজন্য নাকি লোকটার মানসিক অবস্থা এমন। আসলে কি তাই? তাহলে ডাক্তার দেখাচ্ছে না কেন সে? ডাক্তার দেখালেই তো সুস্থ হয়ে যেত। ওরা কি একবার চেষ্টা করবে? হাঁসফাঁস লাগছে ওরার। ছোট্ট পাখি বলো। আরিশের সবকিছু খারাপ লাগলেও এই ডাকগুলো দারুণ লাগে ওরার। ছোট্ট পাখি, হামিংবার্ড, ভীষণ কিউট ডাক নামগুলো। লম্বা একটা নিঃশ্বাস ফেলল ওরা। আরিশের দিকে দৃষ্টিপাত করে কাঁপা কাঁপা গলায় বলল, থাকবো, থাকবো আপনার সাথে। ওরার এমন জবাব আশা করেনি আরিশ। ফলশ্রুতিতে কিছুটা অবাকই হয়েছে সে। আনন্দে বিমোহিত হয়ে আবারও জিজ্ঞেস করল সে, অ্যাগেন হামিংবার্ড প্লিজ, আপনার সাথে থাকবো, আমি যাব না। ওরা নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে। একবার মনে হচ্ছে এই লোকের সাথে একদিনও থাকবে না সে, কিন্তু পরক্ষণে মায়ের কথা, আরিশের এমন অসহায়ত্বের কথা ভেবে মনে হচ্ছে একবার চেষ্টা করা দরকার। হয়তো যত্ন, ভালোবাসার ঠিকঠাক চিকিৎসা পেলে মানুষটা ঠিক হয়ে যাবে। আরিশ খুশিতে ওরার মাথায় নিচু করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। আকস্মিক এহেন কাণ্ডে যথারীতি চমকালো ওরা। বিয়ের পর থেকে কতবার আরিশ থেকে এভাবে ছুঁয়েছে তার হিসেব নেই, কিন্তু বেচারি কখনো কোনো কিছু অনুভব করতেই পারেনি। পারবে কিভাবে? আরিশের ছোঁয়া তো স্বাভাবিক নয়, যেন একেবারে আগ্নেয়গিরির লাভা। যাক, কেউ তো আমার সাথে থাকবে বলল। আচ্ছা হামিংবার্ড, তুমি ভয় বললে না তো? হুম। কি হলো, ব্যথা পেয়েছ? আরে না, বললাম যে ভয় বলিনি। তাহলে বিয়ে হয়েছে আপনার সাথে, আমারও একটা চেষ্টা করা উচিত বলে মনে হলো। আরিশ উঠে বসলো। ওরার হাতের দিকে তাকালো একবার। তাহলে একেবারে থাকার কথা বলনি? ওরা চুপ করে গেল। আরিশ ধীরে ধীরে ওরার হাত থেকে হ্যান্ডকাপ খুলতে লাগলো।
যাই হোক, এখন আসো সেটাই যথেষ্ট। আর হ্যাঁ, সবসময় আমার মেজাজ এরকম থাকবে না, তাই পরবর্তীতে এমন মারামারির চিন্তাও করবে না হামিংবার্ড। শুকনো ঢোক গিলে বলল সে। আসলে মানে আমি বুঝতে পারিনি তখন। সরি। আমি বুঝতে পারিনি দেখতে ছোট মরিচ হলেও যথেষ্ট ঝাল আছো তুমি। আমার সামনে শুধু জড়সড় হয়ে থাকো। ওরা হাত নাড়াচাড়া করছে। একটু সময় আটকে ছিল, তাতেই কেমন লাগছে। যদি সত্যি সত্যি 48 ঘন্টা এভাবে হাত আটকে রাখার অবস্থায় থাকতো, তবে ওরার বেখেয়ালি মনোভাব দেখে আরিশ তাকে কোলে তুলে বসালো। তবে ওরা এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কি করছেন? ফিসফিস করে জিজ্ঞেস করলো ওরা। মুচকি হাসল আরিশ। ওরার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দেওয়ার পরিবর্তে আরও কিছু চুল কপালে এনে রাখল সে। চোখে চোখ রেখে ধীরে ধীরে ওরার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। ওরার হৃদস্পন্দনের হার বৃদ্ধি পাচ্ছে। আরিশকে এভাবে কাছে আসতে দেখে কেমন অস্থির লাগছে তার। এই মুহূর্তে আরিশকে থামাবে কিভাবে সেটাই বুঝতে পারছে না সে। ওরা এখনও এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না। শুনুন। জোর করবেন? ওরার প্রশ্নে থেমে গেল আরিশ। কপালে কপাল ঠেকালো, বলল, না, তুমি যখন চেষ্টা করবে আমিও চেষ্টা করব সব কিছু ঠিকঠাক রাখতে। তুমি নিজে থেকে না চাইলে কখনোই আর জোর করব না আমি। আরিশের এমন জবাব আশাতীত ছিল। ফুপিয়ে কেঁদে উঠল ওরা। তবে আজ দুঃখে নয়, আরিশের আচরণে খুশিতে কেঁদে ফেলেছে মেয়েটা। একটা সময় জীবনসঙ্গী নিয়ে কত শত স্বপ্ন দেখত ওরা। উপন্যাস, গল্প, মুভি দেখে দেখে ভাবত গল্পের নায়কের মতো টক্সিক, পজেসিভ, ওয়ার্ল্ড রোমান্স করবে, এমন কাউকে বিয়ে করবে সে। অথচ বাস্তবে যখন সেটা হলো, তখন ওরা বুঝতে পারল কল্পনার বাস্তব আলাদা। বাস্তব আলাদা, কঠিন। উপন্যাসের পাতায় নায়কদের এমন টক্সিক, ওভার পজেসিভ চরিত্র পড়ে হৃদয়ে প্রেম জাগলেও বাস্তবে কেবল বৃতৃষ্ণা জাগে মনে। জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ওরাকে এভাবে কাঁদতে দেখে আরিশ বুকে জড়িয়ে নিল তাকে। ওরা ভাঙা ভাঙা গলায় বলল, আপনি প্লিজ এমনই থাকুন। রাত পেরিয়ে ভোর হতেই দুঃস্বপ্নের মতো হারিয়ে যাবেন না প্লিজ। আমার খুব কষ্ট হয়, ভয় লাগে। আমি কাঁদতে কাঁদতে হেসকি তুলে ফেলেছে মেয়েটা। আরিশ ওরার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হও, আমি এমনই থাকবো। তুমি শুধু আমার অপছন্দের কাজগুলো থেকে দূরে থেকো। আমি মাঝে মধ্যে চাইলেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। আর একটা বিষয় হলো, তুমি ভীষণ কিউট পাখি। এই যে দেখো, তোমার জন্য কতটা শান্ত হয়ে গেছি আমি। ওরা নিজেকে সামলানোর চেষ্টা করছে। এতদিন আরিশের থেকে এত যন্ত্রণা পেয়েছে সে। আজ যে হঠাৎ তার এত কোমল ব্যবহার ওরার মনে দাগ কেটেছে। ওরা চুপচাপ আরিশের বুকে মাথা রেখে বসে রইল। আরিশ একা একা অনেকক্ষণ কথা চালিয়ে যাওয়ার পর বুঝতে পারল ওরা ঘুমিয়ে গেছে। মেয়েটা আসলেই বাচ্চা, কেমন কোলে ঘুমিয়ে গেল। সকালের আলোটা ধীরে ধীরে শহরের বুক চিরে উকি দিচ্ছে। আধো ঘুমন্ত রাস্তার ওপর দিয়ে প্রথমে কিছু পত্রিকা বিক্রেতা, দুধওয়ালা আর ক্লান্ত ভ্যান চালকেরা নীরবভাবে চলতে শুরু করেছে। ফুটপাতের চায়ের দোকান ধোয়া উঠছে। তপ্ত লাল চায়ের সঙ্গে জেগে উঠেছে শহরের চিরচেনা গুঞ্জন। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর হর্ন, অফিসগামী মানুষের হন্তদন্ত দৌড়, আর রাস্তার মোড়ে মোড়ে ভেসে আসা হকারদের হাঁকডাক, সব মিলিয়ে শহর যেন এক প্রাণবন্ত কোলাহলে জেগে ওঠে। হাসপাতালের বেডে শুয়ে আছে আকাশ। হাতের গুলিটা বেশ যন্ত্রণা দিয়েছে তাকে। আকাশের বাবা ছেলে এমন পরিণতিতে ভীষণ রেগে গেছেন। গতকাল আকাশের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকার কারণে আরিশের কাছে যেতে পারেনি, কিন্তু আজ ভোরের আলো ফুটতেই থানায় চলে গেছেন তিনি। ঘরটা শান্ত, নিস্তব্ধ, যেন ঘুম আর নীরবতায় মোড়া এক টুকরো সকাল। জানালার পর্দা হালকা হয় দুলছে, আর তার ফাঁক গলে ঢুকে পড়া রোদ এক প্রকার নরম আলোর চাদর ছড়িয়ে দিয়েছে ঘরের ভেতর। ওরা এখনো ঘুমিয়ে, শরীরটা একটু গুটিয়ে রাখা, চুলগুলো এলোমেলো, বালিশের কোণে ছড়িয়ে আছে। হঠাৎ করে এক ফালি রোদ এসে পড়ল তার চোখে মুখে। চোখের পাতার ওপর উষ্ণ আলো পড়ে আবার মুখে মিশে গেল একটা অদ্ভুত কোমলতা, যেন সূর্য নিজেই তার ঘুম ভাঙাতে এসেছে নিঃশব্দে। আরিশ কিছুক্ষণ আগে জেগে উঠেছে।
সে এক কোণে চেয়ারে বসে তাকিয়ে আছে অরার দিকে। চোখে মুগ্ধতা, কেমন করে যে রোদটাও তার ছোট্ট পাখিটাকে ছুঁয়ে যাচ্ছে সেটাই দেখছে সে। রোদ ছুঁয়ে ছুঁয়ে অরার গাল, নাক, কপাল ছুঁয়ে যাচ্ছে। বসা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগোচ্ছে আরিশ। খুবই ক্ষিপ্ত গতিতে সবগুলো জানালা আটকে দিয়ে লম্বা নিঃশ্বাস ফেলল সে। এতক্ষণে শান্তি। রোদ কেন স্পর্শ করবে অরাকে, তা বন্ধ ঘরের মধ্যে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল এতক্ষণ। সকালটা আজ যে শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে। রাস্তায় জমে থাকা জল ফুটপাত দিয়ে ছোট ছোট ছাপ রেখে চলে যাচ্ছিল। শহরের কোলাহল তখনও পুরোপুরি শুরু হয়নি, কিন্তু বাতাসে মিষ্টি আর্দ্রতা মেশানো ছিল। বৃষ্টির ছোট ফোঁটাগুলি শহরের রাস্তায় অদ্ভুত স্নিগ্ধতা তৈরি করেছিল। কিছুক্ষণের মধ্যেই সেই বৃষ্টি কমে গিয়ে রোদের দেখা মিলেছে। মিষ্টি রোদ ছুঁয়ে যাচ্ছে গোটা শহরটাকে। ঘুম ঘুম চোখে আশেপাশে তাকাচ্ছে ওরা। কিসের আওয়াজে ঘুম ঘুমের 12টা বেজে গেল সেটা বুঝতে চেষ্টা করছে সে। আরিশ এখনো জানালার সামনে দাঁড়িয়ে আছে, কপাল কুঁচকে তাকিয়ে আছে জানালার পর্দার দিকে। ওরা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। আরিশ এখনো খেয়াল করেনি ওরাকে, তবে ওরা আরিশের মনোভাব বোঝার চেষ্টায় আছে। লোকটা সকাল সকাল এখানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে কেন? তার মধ্যেও ঘরটা কেমন অন্ধকার লাগছে। জানালাগুলো বন্ধ কেন? ভাবতে ভাবতে বিছানা ছাড়ল ওরা। গুড মর্নিং হামিংবার্ড, মুচকি হেসে বলল আরিশ। ওরা খোলা চুলগুলো হাতের সাহায্যে খোপা করতে করতে সামনে এগোচ্ছে। পরনে তার সাদা রঙের কামিজ, সাথে মাল্টি কালারের প্লাজো। গুড মর্নিং, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আর জানালাগুলোই বা বন্ধ কেন? আরিশ ওরার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ওরার কথা বলা, চুল খোপা করার মুহূর্ত সবকিছু কেমন স্লো মোশনে দেখছে সে। মনে হচ্ছে ওরা অনন্তকাল ধরে কথা বলতে থাকুক, আর আরিশ ভালো শ্রোতার মতো সবকিছু মনোযোগ দিয়ে শুনুক শুধু। আরিশের নজর গেল এবার ওরার কপাল লেপ্টে থাকা চুলগুলোর দিকে। ছোট ছোট চুলগুলো কত সুন্দর লাগছে। ওরার ঠোঁটের ওপরে যে একটা তিলও আছে সেটা তো আরিশ খেয়ালই করেনি এতদিন। আজ যে সবকিছু এত গভীর মনোযোগ দিয়ে কেন দেখছে সে। আরিশের গলা শুকিয়ে আসছে, মনে হচ্ছে ওরাকে আজই প্রথম দেখছে সে। আরিশ, শুনছেন? ইয়েস লিটল বার্ড, অবশ্যই শুনছি। কেন শুনবো না বলো? তোমার হাজব্যান্ড তো কানে কম শোনে না। কিছুটা এলোমেলোভাবে কথা বলছে আরিশ। ওরা তাতেই বেশ হতবাক হচ্ছে। ভদ্রলোকের সাথে দেখা হওয়ার পর থেকে কখনো এমন হাবভাব করতে দেখেনি সে। তাহলে উত্তর দিন। আরিশ ওরাকে চমকানোর সুযোগটুকু না দিয়ে বুকে জড়িয়ে নিল। ওরা কিছু বলতে পারল না। আরিশের হৃদয় স্পন্দন শুনছে সে। টিপ 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 টিপ। আমি জানালা বন্ধ করেছি। আজকে থেকে প্রতিদিন সকালে আমি তোমাকে প্রথমে স্পর্শ করব, রোদ মামা না। ওরা যে কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। একটা মানুষ এতটা হিংসুটে হয় কিভাবে? ভদ্রলোক নিশ্চিত বেস্ট হিংসুটে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য পাত্র। কি হলো, চুপ করে আসছো কেন? আরিশের প্রশ্নে হকচকিয়ে গেল ওরা। কে জানে চুপ করে থাকার জন্য না আবার রেগে যায় আরিশ। এমনি এমনি চুপ করে আসি, ফ্রেশ হয়ে আসি। ওকে, বাট কি? ওরা কাঁপা কাঁপা গলায় শুধালো। আরিশের ঠোঁটের কোণে হাসির রেখা আরেকটু প্রশস্ত হলো। ওরার কোমল শরীরটা আরিশের বলিষ্ঠ দেহের মাঝখানে একরত্তি মনে হচ্ছে ওর। সেই শরীরটা কেমন কাঁপছে, অস্থিরতায় ছটফটিয়ে যাচ্ছে প্রতি সেকেন্ড। আরিশ ওরার থুতনিতে হাত রেখে তার মুখটা উপরে তুলে বলল, গিভ মি এ কিস হামিংবার্ড। ওরা কি করবে বুঝতে পারছে না। এখনো পর্যন্ত আরিশের প্রতি তার তেমন কোনো অনুভূতি সৃষ্টি হয়নি যাতে নিজের ইচ্ছেতে এমন আবদার পূরণ করতে পারে। কিন্তু আরিশ যদি রেগে যায়, ওরা ঘন ঘন পলক ফেলে থেমে থেমে বলে, আই নিড টাইম। কতদিন জানি না, আমার ধৈর্য কম পাখি। তাহলে? আরিশ মুচকে হাসল। ওরার কথা শেষ হওয়ার আগে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মৃদু কাঁপল ওরার শরীর, তারপর ছেড়ে দিল তাকে। তবে আরিশ ওরাকে ছাড়ার আগে কপালে আরও একবার চুম্বন এঁকে দিতে ভুলল না। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। বিয়ের পর আজকের মতো শান্তিময় সকাল তার জীবনে আর আসেনি। যদি আজীবন মানুষটা এমন থাকতো। দীর্ঘশ্বাস ছাড়ল ওরা। এই যে তামান্না ভাটিয়া, এদিকেও কিছু ফলমূল দাও,
তালহার কথায় ভেংসি কেটে ফলের ঝুড়ি এগিয়ে দিল তামান্না। আমি ভাটাডাটা না ভাইয়া, আমি শুধু তামান্না। তালহাও ভেংসি কাটল এবার। ওদের দুষ্টুমি দেখে অরার বেশ ভালোই লাগছে। খানবাড়ির ডাইনিং রুমে সকালের নাস্তা করছে সবাই। তালহা আজ আরিশের সাথে অফিসে যাবে। পরনে তার হালকা নীল শার্ট, সাদা প্যান্ট আর চুলে ন্যাচারাল স্টাইল। তালহার অফিসে যাওয়ার নিয়ে তাসলিমা খাতুন বেজায় খুশি। সাবিহার অবশ্য মন ভালো না। কোথায় ভেবেছিল ওরাকে মারধর করবে, আরিশের সাথে বড়সড় একটা ঝামেলা হবে, কিন্তু তা হলো কোথায়। উল্টো আজকে দুজনকে বেশ খুশি খুশি লাগছে। আর সেটাই সহ্য হচ্ছে না সাবিহার। এতটুকু একটা মেয়ে, পড়ালেখা, রূপ সব দিক থেকে সাবিহার চেয়ে কম তার, তবুও সে আরিশকে এভাবে নিজের দখলে রাখছে। বিষয়টা সাবিহার কাছে ভীষণ অপমানজনক। তালহা তো তোর ভাই, ওকে সবকিছু শিখে নিস আরিশ, খেতে খেতে বললেন তাসলিমা। আরিশ পকেট থেকে ফোন বের করে বসা থেকে উঠে দাঁড়ালো। পরনে তার কালো ফুল স্লিভ শার্ট আর স্লিম ফিট ব্ল্যাক ট্রাউজার, হাতে কালো ঘড়ি আর হালকা জেল দেয়া চুলে গম্ভীর লুক। তার চিরচেনা কালো রং যেন তাকে আরো রহস্যময় আর দুর্দান্ত আকর্ষণীয় করে তুলেছে। আরিশ বলল, শেখার ইচ্ছে থাকলে আস্তে আস্তে সবকিছু শিখে ফেলবে। আরিশের কথায় চুপসে গেলেন তাসলিমা। একটু রসকস নেই তার কথায়। তালহা মুচকি হেসে বলল, তোমার কি মনে হয় মা, ভাইয়া থাকতে আমার কোনো অসুবিধা হবে? আমার ভাই হলো বেস্ট। আরিশও মুচকি হেসে ওরার দিকে দৃষ্টিপাত করল। চুপচাপ মাথায় নিচু করে খাচ্ছে ওরা। ভাবছে একবার বাবার বাড়ি যাবে, কিন্তু সেটা আরিশকে কিভাবে কখন বলবে সেটা বুঝতে পারছে না। আরিশ যতই ভালো আচরণ করুক, ওরার এতদিনের আচরণগুলো ভুলতে পারেনি, পারবেও না। এর মধ্যে আরিশের একটা জরুরি কল এলো। তালহা চল, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো ভাইয়া। কল রিসিভ করে কথা বলতে বলতে ওরাকে ইশারায় টাটা বলে বাসা থেকে বেরিয়ে গেল আরিশ, সাথে তালহাও। মকবুল খুন হওয়ার সপ্তাহ খানেক কেটে গেছে। প্রশাসন এখনও খুনিকে খুঁজে বের করতে পারেনি। খুনি যে যথেষ্ট বুদ্ধিমান সেটা তার খুনের ধরনই বোঝা যায়। প্রশাসন নড়েচড়ে বসেছে, তদন্ত চলছে, তবুও কোনো ক্লু, কোনো প্রত্যক্ষদর্শী নেই। কেবল শহরের 2 জায়গায় 2টো পারফেক্ট খুন। পুলিশের মতে এটা কোনো স্বাভাবিক খুন নয়, সিরিয়াল কিলিংয়ের কেস। সময়টা দুপুরবেলা। খান ইন্ডাস্ট্রির বিশাল ভবনের নিচতলার রিসিপশনে হঠাৎ করে টহল পুলিশ ঢুকেছে। কয়েক মিনিটের মধ্যেই পুরো অফিসে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ এসেছে আরিশ স্যারকে ধরার জন্য। রুমে তখন মিটিং চলছিল। তেজরিন খান আরিশ, কোম্পানির ডিরেক্টর। পুলিশ আসার খবর শুনে বসা থেকে উঠে দাঁড়ালেন, মিটিং মাঝপথে রেখেই। মুখে কোনো এক্সপ্রেশন নেই, কিন্তু চোখে চাপা রাগ। তিনি জানতেন না এই অভিযানটা আজকেই হবে, তবে এটাই হবে সেটা নিশ্চিত ছিল। পুলিশের বিষয়টা জানতে পেরেই কেবিন থেকে সোজা করিডোরের দিকে অগ্রসর হলো আরিশ। কথা বলে মিটিয়ে ফেলতে হবে বিষয়টা। কিছুতেই কোম্পানির সম্মানের প্রভাব পড়তে দেয়া যাবে না। অফিসের করিডোর জুড়ে থমথমে পরিবেশ করছে। আকাশের বাবা জনাব তৌসিফ শাহরিয়ার দাঁড়িয়ে আছেন। চোখ মুখ আরিশের প্রতি দারুণ ক্ষোভ প্রকাশ পাচ্ছে। বাবারই কথা, একমাত্র ছেলের এমন অবস্থা করেছে যে তার প্রতি রাগ ক্ষোভ থাকবে, এটাই স্বাভাবিক। সিনিয়র পুলিশ অফিসার বেলাল আহমেদ সামনে এসে বললেন, তেজরিন খান, আমরা এসেছি আপনাকে অ্যাটেম্প টু মার্ডার অভিযোগে গ্রেপ্তার করতে। আপনার সহযোগিতা কামনা করছি। সরাসরি এমন কথায় অফিসের বাকি কর্মকর্তারা আটকে উঠলেন। তাদের স্যার কাউকে খুন করতে চেয়েছিলেন। অবশ্য তাদের স্যারের যা রাগ, তাতে কাউকে খুন করা কোনো বিষয় না। দেখুন অফিসার, আমি আকাশকে খুন করার জন্য গুলি করিনি। মারার ইচ্ছে থাকলে তো বাড়িতে গিয়ে গুলি করতাম না। আকাশ আমার স্ত্রীকে তার বাসায় নিয়ে গিয়েছিল, তাও আমার অজান্তে। আমার মাথা গরম হয়ে গিয়েছিল, নিজেকে সামলাতে পারিনি বলে এ অঘটন ঘটে গিয়েছে। তাকে মারার কোনো মোটিভ ছিল না আমার, নিতান্ত অ্যাক্সিডেন্ট। মিস্টার আরিশ, পুলিশের কথায় কাউকে ছাড়ে না। আরিশ মুচকি হাসল। এর মধ্যে আরিশের পার্সোনাল অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী এলেন সেখানে। সঞ্জয় চক্রবর্তী 36 বছরের মাঝারি গড়নের এক ফিট অ্যাডভোকেট। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, পাতলা রিমলেস চশমা আর ঠান্ডা অথচ দৃঢ় চোখ। পরনে গাঢ় নীল ব্লেজার, ধূসর কোট, কালো স্নেক্স আর
চকচকে ব্রাউন অক্সফোর্ড জুতা, চুলে হালকা পাক, ভদ্রভাবে আওড়ালেন। সেদিন ওই ঘটনার পরে আরিশ সঞ্জয় চক্রবর্তীর সাথে কথা বলে রেখেছিল। উনি সবকিছু আগে থেকে গুছিয়ে রেখেছিলেন। তাই পুলিশ আসার খবর শুনতেই আরিশ অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তীকে কল করে জানিয়ে দিয়েছিলেন। সঞ্জয় চক্রবর্তী চশমার ফ্রেমটা একটু ঠেলে নাকের উপরে সেট করলেন। তার মুখে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, কারণ এমন পরিস্থিতিও তার কাছে প্রতিদিনের চা সন্ধ্যার মতো সোজা। এরকম হাজারো কেস সামলানোই ওনার পেশা। অফিসার বিলাল, আপনি বলছেন অ্যাটেম্প টু মার্ডার, গুলিতে আকাশ আহত হয়েছেন, এটা সত্যি। কিন্তু এটাও সত্যি, ঘটনাটি পরিকল্পিত ছিল না। এটা ছিল হঠাৎ রাগের মাথায় ঘটে যাওয়া এক অনিচ্ছাকৃত ঘটনা। তিনি হাত বাড়িয়ে আকাশের মেডিকেল রিপোর্ট দিলেন, যেখানে উল্লেখ ছিল দ্য বুলেট ওন নন ফ্যাচাল, সুপারফিশিয়াল অ্যান্ড কজড বাই এ গ্লেসিং শট, নো বোন অর মেজর আর্টারি ওয়াজ ড্যামেজ। একটা অ্যাটেম্প টু মার্ডারের জন্য যে প্রমাণ দরকার, যেমন হত্যার উদ্দেশ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রাণনাশের স্পষ্ট চেষ্টা, সেগুলোর কিছুই নেই। অফিসার বিলাল চোখ শুরু করলেন, তবু এটা তো গুলি চালানোর ঘটনা। সঞ্জয় এবার মৃদু হেসে বললেন, ঠিক, এবং গুলি চালানো অবশ্যই অপরাধ, কিন্তু সেটা হয়তো রেকলেস কন্ট্যাক্ট উইথ এ ডেইলি উইপন অর গ্রেভ হার্ম এর আওতায় পড়ে, যা জামিনযোগ্য। তাছাড়া তিনি নিচু গলায় বললেন, আকাশ তার জবানবন্দিতে উল্লেখ করেছে আরিশ তার স্ত্রীকে নিজের অনুমতি ছাড়া বাসায় নিয়ে যায়, উত্তেজিত হয়ে পড়ে। এটা ব্যক্তিগত পারিবারিক সংঘাতের ফল এবং আমরা এর শান্তিপূর্ণ নিষ্পত্তির জন্য প্রস্তুত। এতক্ষণ চুপ থাকা বিলাল এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই মুহূর্তে আপনাকে গ্রেপ্তার করছি না, তবে তদন্ত চলবে এবং আপনাদের পূর্ণ সহযোগিতা কাম্য। মিস্টার খান, আপনি যদি আবার কোনো অবিবেচনাপ্রসূত কাজ করেন, তখন আইনের আশ্রয় নেব বলে রাখছি। অবশ্যই, তবে জনাব তৌসিফ, আই এম সরি, আমার গুলি করা উচিত হয়নি, এটা অন্যায় হয়েছে। সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন, আমি আকাশকে দেখতে যাব অবশ্যই। জনাব তৌসিফ চোখ সরিয়ে নিলেন আরিশের দিক থেকে। তার অভিব্যক্তি জটিল, রাগ, কষ্ট, ক্ষোভ। কোনো কথার জবাব না দিয়েই হনহনিয়ে বেরিয়ে গেলেন তিনি। ওনার পেছন পেছন প্রশাসনের লোকজনও চলে গিয়েছেন। আরিশ ম্লান মুখে সঞ্জয়ের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, ধন্যবাদ সঞ্জয় দা। সঞ্জয় বললেন, এখন নিজের রাগকে ঠিকমতো নিয়ন্ত্রণ করো আরিশ। আইন সবসময় সত্যের পক্ষে থাকে, কিছু মানুষের ভেতরের অন্ধকারের পক্ষে নয়। তোমার এই রাগ একদিন কাল হয়ে দাঁড়াবে। এমনিতে আজকের ঘটনার জন্য অফিসের বদনাম হবে। আরিশ মাথা নিচু করল, নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু আরিশের জন্য এটাই সবচেয়ে কঠিন কাজ। সঞ্জয়ের সাথে আরিশের সম্পর্ক বেশ ভালো। খান ইন্ডাস্ট্রির যাবতীয় আইনি বিষয়গুলো উনি দেখেন। ভাইয়া, এরপর থেকে মাথাটা একটু ঠান্ডা রেখো প্লিজ। আরিশের পেছনে এসে দাঁড়ালো তালহা। আজকের ঘটনায় আরিশকে যেন নতুন করে চিনতে পেরেছে সে। চল, মিটিং শেষ করতে হবে। হ্যাঁ চলো। আরিশের সাথে মিটিং রুমের দিকে অগ্রসর হলো তালহা। দুপুরের রোদ যেন মাথার উপর জ্বলন্ত আগুন হয়ে নেমে এসেছে। গ্রীষ্মের এই অসহ্য তাপে ধরণী কুল হাঁসফাঁস করছে। বাতাস নেই বললেই চলে। চারপাশের গাছের পাতাগুলো নিথর। পাখিরা যেন গা ঢাকা দিয়েছে, তাদের কিচিরমিচির শব্দ আজ অনুপস্থিত। রাস্তায় চলাফেরা করছে খুব কম মানুষ। যারা বেরিয়েছে তাদের চোখে মুখে ক্লান্তি আর বিরক্তির ছাপ স্পষ্ট। তাপমাত্রার এই নির্মম দাপুটে শুধু মানুষ নয়, পশু পাখি আর গাছপালাও নুয়ে পড়েছে। মাটি শুকিয়ে ফেটে গেছে অনেক জায়গায়। বাতাসে যেন ধুলোর সাথে ঝুলে আছে এক ধরনের অস্বস্তি। এমন দিনে সকালে চাতক পাখির মতো তাকিয়ে আছে আকাশের দিকে। হয়তো এক পশলা বৃষ্টি নামবে আর প্রাণ ফিরে পাবে এই জ্বালাময় পরিবেশে। ওরা আজ প্রথমবারের মতো রান্নাঘরে। তার মেনুতে রয়েছে ভাত, গরুর মাংসের ঝোল আর চিংড়ি মাছ ভাজা। গরুর মাংসটা আরিশের সবচেয়ে প্রিয়, আর তাই ওরা ঠিক করেছিল আজ সে আরিশের পছন্দের খাবার রান্না করবে। ভাবি, আপনার রান্না শেষ হয়েছে? হ্যাঁ, এই তো আমার রান্না শেষ। তাহলে আপনি গিয়ে গোসল সেরে আসুন, আমি ততক্ষণে আসি এখানে। তামান্নার কথায় মুচকি হাসল ওরা। দুজনের মধ্যে বেশ ভাব জমেছে আজকাল। বরের মন পাওয়ার জন্য রান্নাবান্না চলছে নাকি? আচমকা সাবিহার এমন কথায় হকচকিয়ে গেল ওরা।
তামান্না সাবিহাকে দেখে চোখ মুখ কুঁচকে ফেলেছে। এই মেয়েটাকে একদম সহ্য হয় না তার। আমার বর, আমার ঘর, মন পাওয়া না পাওয়ার কি হয়েছে? আর ওনার মন তো আমার কাছে আছে। রান্না করতে ইচ্ছে হলো করলাম, এতটুকুই ননদি। আর কথায় চমকালো সাবিহা। এই মেয়েকে দেখে যতটা ভোলা ভালা মনে হয়, আসলে সে ততটা ভোলা ভালা নয়। ইচ্ছে করে আরিশের সামনে নরম হয়ে থাকে। সবকিছুই নাটক। মনে মনে এসব ভেবে নিজেকে সামলে নিল সাবিহা। কথা তো ভালোই বলতে পারো, আরিশের সামনে গেলে তো বোবা হয়ে যাও। ওরা মুচকি হেসে বলল, এটা বোবা হওয়া নয় ননদি, স্বামীকে সম্মান করা। তামান্না ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসছে। ওরা বরাবরই চঞ্চল একটা মেয়ে, কথা বলতে পছন্দ করে। ওরা প্রচণ্ড ভীতুও বলা যায়, আবার প্রচণ্ড ভীতুও বলা যায়। এখনও আছে, তবে বিয়ের পর থেকে একটু একটু করে বদলে গেছে সে। ভয়টা যেমন বৃদ্ধি পেয়েছিল, চঞ্চলতাও কমে গিয়েছিল, কিন্তু আরিশের আচরণে ধীরে ধীরে দেয়ালে পিঠ ঠেকে যায় তার। ভয় পেতে পেতে একটা সময় ভয় কাটিয়ে ওঠে। আরিশের করা অন্যায় আচরণের প্রতিবাদ করে। ওরা ঠিক যেন পানির মতো, যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। বাহ, দেখা যাক কতদিন থাকে এত সম্মান। আর তোমার স্বামীর মন তোমার ওপর নাকি অন্য কোথাও, সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। মানে চোখ কান খোলা রেখো, বুঝতে পারবে। সাবিহা এইটুকু বলে ঠোঁটের কোণে প্রশস্ত হাসির রেখা বজায় রেখে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ওরা সাবিহার কথায় বিশ্বাস না করলেও মনটা কেমন খসখস করতে লাগলো। সত্যি কি আরিশের মন অন্য কোথাও? বিয়ের পরও কি সত্যি অন্য কেউ রয়ে গেছে তার জীবনে? সন্ধ্যা নেমেছে। আকাশের রং গাঢ় হতে হতে এখন হালকা বেগুনি মেরুন ছায়া ঢাকা। পশ্চিম দিগন্তে সূর্যটা ডুবে গেছে। শুধু কিছু লালচে আভা রয়ে গেছে আকাশের কিনারে। বাতাসে হালকা ঠান্ডা, পাখিরা ফিরে যাচ্ছে নিজ নিজ ঠিকানায়। চারপাশে যেন এক শান্ত ধীর রাত্রির পূর্বাভাস। মা, আগামীকাল আপুর সাথে দেখা করতে চাই একটু। রোকসানা মল্লিক চা তৈরি করছেন। গরম পানিতে সদ্যই চা পাতি ছাড়লেন। চায়ের ধোঁয়া ধীরে ধীরে উঠেছে, ছড়িয়ে পড়ছে এক ঘর মৃদু সুগন্ধ। বিকেল থেকে নয়না মায়ের পিছু পিছু ঘুরছে। তার অনুরোধ, বোনের সঙ্গে দেখা করতে যেতে দিতে হবে। চোখে মুখে বেকুলতা, গলায় মৃদু অনুনয়। এই সময়ে সোলাইমান মল্লিক বাসায় ফিরলেন। অফিসের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট। কিছু না বলেই সোজা চলে গেলেন ফ্রেশ হতে। কালকে না নয়না, পরে একদিন যাস। কালকে নয় কেন? কাল শুক্রবার আরিশ বাসায় থাকবে তো। রোকসানা মল্লিক মেয়ের মুখের দিকে তাকালেন। নয়না যথেষ্ট শক্ত মনের মেয়ে বলেই এত অল্প সময় নিজেকে সামলে নিতে পেরেছে। কিন্তু বাসা থেকে বের হলে যদি এলাকার লোকজন উল্টাপাল্টা কিছু বলে দেয়, তখন নয়নার মন ভেঙে যাবে। এজন্যই বাসা থেকে বেরোতে দিতে চান না তিনি। তুই তো জানিসই আরিশ একটু বেশি রাগী। যদি তোর সাথে রাগারাগি করে তখন। নয়না লম্বা নিঃশ্বাস ফেলে বলে, মা তুমি নাকি সব বলো। ভাইকে নিয়ে আগে আমারও সমস্যা ছিল, কিন্তু এখন নেই। উনি বাইরে থেকে যেমনই হন না কেন, ভিতরে একজন ভালো মানুষ। তাছাড়া আমি প্রথম যেদিন ওই বাড়িতে গিয়েছিলাম, তখনও ভাইয়া খারাপ আচরণ করেননি। দীর্ঘশ্বাস ছাড়লেন নয়নার মা। আরিশ কেমন সেটা তিনি ভালো করেই জানেন, কিন্তু সমস্যা যে অন্য জায়গায়, সেটা নয়নাকে কিভাবে বোঝাবেন তিনি। মামের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে শুনি। বসার ঘরে সোফা এসে বসলেন সোলাইমান মল্লিক। মাত্র ফ্রেশ হয়ে এসেছেন। বাবার কণ্ঠস্বর শুনে রান্নাঘর থেকে বসার ঘরের দিকে অগ্রসর হলো নয়না। রোকসানা মল্লিকও চা নিয়ে সেদিকে এগোচ্ছেন। দেখো মা, বাবা মা কিছুতে আপুর বাসায় যেতে দিচ্ছে না আমাকে। কতদিন হলো বাসা থেকে বের হয়নি। স্কুলে না হয় কিছুদিন পরে গেলাম, কিন্তু আপুর সাথে দেখা করতে তো পারি। রোকসানা মল্লিক স্বামীর হাতে চায়ের কাপ তুলে দিলেন। চায়ের কাপে ধীর স্থিরভাবে চুমুক দিয়ে বললেন, সোলাইমান, অবশ্যই পারিস। রোকসানা নয়নাকে কেন মানা করছ? একটু চুপ করে রইলেন নয়নার মা। স্ত্রীর মনোভাব বেশ ভালো করে বুঝতে পারছেন সোলাইমান। এমনি থাক, মানা করার দরকার নেই। আমার সাথে দেখা করে এলে নয়নারও মন ভালো লাগবে। ওর সাথে দেখা করে এলে নয়নারের মন ভালো লাগবে। তাহলে আমি যাচ্ছি বাবা। হ্যাঁ যাস। নয়না খুশিতে বাবার গলা জড়িয়ে ধরল। মায়ের দিকে তাকে বলল, এজন্যই তোমার থেকে বাবাকে বেশি ভালোবাসি। হুম। সোলাইমান মল্লিক মুচকে হাসলেন, সাথে রোকসানাও।
নয়না খুশি খুশি মনে নিজের ঘরের দিকে এগোলো। রোকসানা সোলাইমানের মুখোমুখি বসলেন। রোকসানা, এইভাবে ভয় পেলে তো চলবে না। কতদিন ঘরে থাকবে নয়না? এক সময় না এক সময় বাইরে পৃথিবীতে পা রাখতেই হবে। তাই ও যখন চাইছে তখন ওকে যেতে দাও। আমাদের নয়না যথেষ্ট শক্ত মনের মেয়ে, সবকিছু সামলে নিতে পারবে। দীর্ঘশ্বাস ফেললেন রোকসানা, মাথা নেড়ে স্বামীর কথায় সায় দিলেন। খানবাড়ির ডাইনিং রুমে সবাই রাতের খাবার খেতে ব্যস্ত। কেবল আরিশ এখনো বাসায় ফেরেনি। তালহা সে 8টার দিকে বাসায় ফিরেছে। ওরা আজকে প্রথম আরিশের জন্য অপেক্ষা করছে, কিন্তু আরিশের তো আসার নামগন্ধ নেই। ওরা বারবার দেয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত 10টা সুই সুই এখন। ভাবিমা, কি দেখছো এত? ভাইয়ের কিছু কাজ আছে, কাল ছুটির দিন তো, সেজন্য সবকিছু শেষ করে আসার কথা। এক্ষুনি এসে পড়বে, তুমি টেনশন করো না। ওরার হাবভাব দেখে তালহা সবকিছুই বুঝতে পারছিল। সেজন্য আরিশের দেরিতে আসার কারণ সম্পর্কে অবহিত করল তাকে। আচ্ছা ভাইয়া। তাসলিমা খাতুন খাবার খেতে খেতে তামান্নার দিকে দৃষ্টিপাত করলেন। ইদানিং তালহার সাথে বড্ড ভাব জমেছে মেয়েটার, যা তাসলিমার মোটেও ভালো লাগছে না। রাস্তার মেয়ে, না জানি আবার তালহাকে বশ করে ফেলে। মনে মনে এইসব ভাবতে ভাবতে খাবার খাচ্ছেন তিনি। ওরার অপেক্ষা ফুরল রাত 11টার দিকে। আরিশ বাড়িতে ফিরেছে একটু আগে, তবে খেয়ে দিয়ে এসেছে। ওরা বিছানায় চুপ করে বসে আছে। যখনই চায় সবকিছু ভুলে গিয়ে মনটা শক্ত করে আরিশকে আপন করে নিবে, তখনই আরিশের থেকে কোনো না কোনো বাধা পায় সে। যেমন নয়নার ঘটনাটির পর ওরা ভেবেছিল আরিশের সাথে সব ঠিক করে নেবে, কিন্তু আরিশের ব্যবহার তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করল। দীর্ঘ নিঃশ্বাস ফেল ওরা। ওয়াশরুমের ধোঁয়ায় ঢাকা দরজা খুলতে বেরিয়ে এলো ফর্সা চকচকে ত্বকের এক সুগঠিত দেহ। ছোট করে কাটা ভেজা চুলগুলো কপাল বেয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়েছে, যেন স্বভাবজাত এক উদাসীন সৌন্দর্য। সদ্য তোয়ালেতে কোমর জুড়ে জড়ানো মাত্র। বুক থেকে পেট পর্যন্ত জল বেয়ে পড়ছে অবিরত। প্রতিটি ফোঁটা যেন গলে যাচ্ছে ওরা দৃষ্টিতে। শুকনো ঢোক গিলল সে। আরিশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওরা যেন থমকে গেল। এক হাতে চুল মুছছিল আরিশ, অন্য হাতে তোয়ালেটা সামলে হাঁটছে ধীর ভঙ্গিতে। তার প্রতিটি পা যেন ওরার বুকে দোলা দিচ্ছে। কিশোরী থেকে যুবতী হওয়ার সন্ধিক্ষণে আছে মেয়েটির বয়স। তেমন সুদর্শন পুরুষ দেখে স্বাভাবিকভাবে বিমোহিত হয়ে গেছে ওরা। ফের গলায় একটা শুকনো ঢোক গিলে নিল সে। চোখ ফেরাতে চাইল, পারল না। আরিশের রাগ পাগলামি বাদে ভাবতে গেলে একদম পারফেক্ট একটা মানুষ সে, যাকে বলে প্রতিটি মেয়ের স্বপ্নের পুরুষ। হে হামিংবার্ড, কি ভাবছে এত? কিছু না। আরিশ মুচকি হেসে ওরার দিকে এগিয়ে এলো। ওরা বড় বড় চোখে তাকিয়ে রইল, নিঃশব্দে নিথর। হঠাৎই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আরিশ তাকে কোলে তুলে নিল। ঠিক সেই চিরচেনা ভঙ্গিতে নয়। ওরার দুই হাত জড়িয়ে রইল আরিশের গলায়, আর দুই পা ছড়ানো অবস্থায় সে বসে আছে আরিশের কোমরের দুপাশে। শক্ত করে আঁকড়ে আছে আরিশের পিঠ, যেন একটু নড়লেও পড়ে যাবে। সদ্য গোসল করা শরীর থেকে ভেসে আসছে সাবানের হালকা স্বচ্ছ সুগন্ধি, যা ওরার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। আরিশের ঠান্ডা ভেজা ত্বকের সংস্পর্শে ওরা যেন অদ্ভুত এক অনুভূতিতে আটকে রয়েছে। শরীর শীতল, কিন্তু উপস্থিতি যেন জ্বালিয়ে দিচ্ছে অন্তর। কেউ কিছু বলেছে? তাহলে আপনি বাইরে খেয়ে এলেন কেন? আমি আপনার জন্য রান্না করছিলাম আর অপেক্ষা করছিলাম। আরিশের অবাক লাগলো ওরার কথাগুলো শুনে। সবকিছু কেমন অবিশ্বাস্য। কেউ তার জন্য রান্না করেছে, অপেক্ষা করেছে। আরিশ কেমন এলোমেলো হয়ে গেল। ওরাকে বিছানায় বসিয়ে নিজে মুখোমুখি বসল। ওরার হাত দুটো নিজের হাতের মধ্যে রাখলো। সত্যি? আমার জন্য অপেক্ষা কেন করেছিলে হামিংবার্ড? মাকে দেখেছি বাবার জন্য এভাবেই অপেক্ষা করে থাকেন, সেজন্য। খালার সম্পর্কে এমন কথা শুনে একটু হলো মন পরিবর্তন হলো আরিশের। মুচকি হেসে বলল, তুমি খাবার খেয়েছ? হ্যাঁ, খেয়ে নিয়েছি। আমার খিদে পেয়েছিল খুব। ওরা সহজ সরল স্বীকারোক্তি। আরিশ ওরার গাল টেনে দিল। হক চুকিয়ে গেল ওরা। ভালো করেছ। ওরা সহজ সরল স্বীকারোক্তি। আপনি কি করলেন এইমাত্র? ওরার চোখ মুখ দেখে ভীষণ হাসি পাচ্ছে আরিশের। কি করলাম? আমার গাল টেনে দিলেন। হ্যাঁ দিলাম। আমি কি বাচ্চা? অবশ্যই। আমার জন্য বাচ্চাই তুমি, বাচ্চা বউ একটা।
আচ্ছা, আপনি আমাকে হামিংবার্ড বলে ডাকেন কেন? আপনার তুলনায় দেখতে ছোট বলে? ওরা পিটপিট করে তাকিয়ে আছে আরিশের দিকে। আরিশ বসা থেকে উঠে ওয়ার্ড্রোবের দিকে অগ্রসর হলো। ওরাও চুপচাপ নিজের জায়গায় বসে আছে। আরিশ জামা কাপড় পরতে পরতে বলে, বুদ্ধিমতী মেয়ে। মুচকি হাসলো ওরা, বলল, তালহা ভাই বলেছিলেন কাজকর্ম শেষ করে ফিরবেন বলে লেট হয়েছে। আসলে কি তাই? অফিসেই ছিলেন? ওরার প্রশ্নটা শুনে হঠাৎ করে আরিশের চোখে মুখের ভঙ্গি বদলে গেল। তার দৃষ্টি হিংস্র হয়ে উঠল, ঠোঁটটাও কেঁপে উঠল রাগে। এক পলকে কাছে এসে অরার গাল চেপে ধরল সে। অরার চোখে পানি চলে এলো যন্ত্রণায়। কি এমন জিজ্ঞেস করেছিল সে, যার জন্য এমন প্রতিক্রিয়া দরকার ছিল কি?